জীবনের সব গল্প ঠিক সময়ে ঘড়ি ধরে হোক বা না হোক, আমাদের গল্প কিন্তু ঘড়ি মিলিয়েই শুরু হয়, ঠিক রাত ৯টায়। এটা শুধু গল্পেরই সময়। শুনছেন ৯টার গল্প, গল্পে গল্পে জমজমাট। এই তো পেয়েছি। বাছাধন, যাবে কোথায়? কি বাবাজি, অন্যদের মতো সোজা পথে ছুটলে তোমার টিকিটিও মিলতো না। জানতুম এই গলিতেই তুমি আসবে। তা কই, চোরাই মাল করে এবার সুরসুর করে বের করতো দেখি। আমি কি আমি করছিস? আরে আমি কলকাতা পুলিশের ডিটেকটিভ অফিসার, তা জানিস? কি নিয়েছিস দেখি দেখি, চটপট বের কর। এই যে স্যার, এই টাকার ব্যাগটা স্যার। আর কিছু নিইনি স্যার, আর কিছু নিইনি, বিশ্বাস করুন স্যার, বিশ্বাস করুন স্যার, আর কিছু নিইনি স্যার আমি। এ তো মোটে ৪-৫টা টাকা রয়েছে। এত দৌড়ে শেষে কিনা একটা ছিচকে চোর বেরোলো। কানাই, একে নিয়ে যাও। এই চোরগুলো এত আহাম্মক যে ডিটেকটিভ জীবনে এবার ঘেন্না ধরে গেল। দেখি সন্দেহজনক যদি কাউকে পাওয়া যায়। শুনছেন রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প ডিটেকটিভ। মহিমচন্দ্র পুলিশের ডিটেকটিভ কর্মচারী। জীবনে তার মাত্র দুটোই লক্ষ্য ছিল, এক তার স্ত্রী, আর দুই তার ব্যবসা। মহিমচন্দ্র একান্নবর্তী পরিবারেই বড় হয়েছিল। এমনকি বিয়ের পরেও বেশ কিছুদিন পর্যন্ত সে তার স্ত্রীকে নিয়ে পরিবারের সবার সঙ্গেই থেকেছে। কিছুদিন যাবার পরে পরিবারে তার স্ত্রীর প্রতি আদর যত্নের অভাব হচ্ছে মনে হওয়ায় সে তার দাদার সঙ্গে ঝগড়া করে স্ত্রীকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। এতদিন তার দাদার উপার্জনেই চলেছে, অতএব হঠাৎ সেই আশ্রয় ছেড়ে স্ত্রীকে নিয়ে বেরিয়ে আসাটা তার পক্ষে যথেষ্টই দুঃসাহসের কাজ হয়েছিল। কিন্তু নিজের ওপরে তার বিশ্বাসও কম ছিল না। সে জানত সুন্দরী স্ত্রীকে যেমন সে বশ করেছে, তেমন করেই বিমুখ অদৃষ্ট লক্ষ্মীকেও সে বশ করতে পারবে। মহিমচন্দ্র এ সংসারে কোনো কিছুতেই পিছনে পড়ে থাকবে না। গিন্নি, কই গো? আরে দেখো গিন্নি, দেখো, প্রমোশনের চিঠি পেয়েছি আজ। প্রমোশন তোমার? কি বলেছিলাম না, চিন্তা করো না, আমার উপর বিশ্বাস রাখো। কই দেখি দেখি। তার স্ত্রীর তার উপরে বিশ্বাস থাক বা না থাক, নিজের ওপর তার এই বিশ্বাসের জোরেই খুব সামান্য চাকরি নিয়ে পুলিশ বিভাগে ঢুকে শেষমেশ কলকাতা পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চের উঁচু পদে প্রমোশনও সে পেয়ে গেল। গিন্নি, তাড়াতাড়ি খেতে দাও, এক্ষুনি বেরোতে হবে যে। সে কি গো, এই তো এলে, এক্ষুনি আবার বেরোবে? কোথায় যাবে? খেতে দাও, এখন বলা যাবে না, জানোই তো। আচ্ছা বাবা। ডিটেকটিভের ডিউটিতে নাওয়া খাওয়া, আসা যাওয়া কোনো কিছুরই ঠিক নেই। মহিম যে সত্যি কখন কোথায় থাকে, কেন থাকে, তা মহিম ছাড়া বাইরের আর কেউ টেরও পায় না। কারণ ডিটেকটিভের কাজে মন্ত্রগুপ্তি বলে একটা ব্যাপার থাকে, কোনো কথাই তাই ৫ কান করা যায় না। এদিকে তার স্বামীর ব্যাপার স্যাপারগুলো স্ত্রীর চোখে ভালো ঠেকত না। স্বামীকে আর আগের মতো ভালো করে বুঝতেই পারে না সে। আগাগোড়া যেন কি একটা রহস্যের পর্দায় ঢাকা। স্ত্রী তাকে আর ভালোবাসবে কি, বরং মনে মনে তারও কি কম চিন্তা হয়। শেষে একদিন মহিমকে ভয় দেখানোর জন্যই তার স্ত্রী বলে বসল, আচ্ছা, তুমি এমন যখন তখন যেখানে সেখানে গিয়ে থাকো, আমার সঙ্গে তো তোমার কালে ভদ্রে দেখা হয়। হ্যাঁ গো, আমাকে নিয়ে তোমার ভয় হয় না? বা সন্দেহ? ভয়?
গিন্নি, সন্দেহ করাটা আমার ব্যবসা। ওটা হলো গিয়ে বাইরের দুনিয়ার জিনিস। খামোখা সেটাকে ঘরের মধ্যে টেনে আনতে যাব কেন? তাও আবার তোমার আর আমার মধ্যে। আচ্ছা, তাই নাকি? তা শোনো, সন্দেহ করাটা তোমার ব্যবসা হতে পারে, কিন্তু মনে রেখো ওটাই আমার স্বভাব। আর শোনো, এই তোমাকে সন্দেহ করার মতো যদি একটা সামান্য কারণও খুঁজে পাই না, তাহলে যে কত দূর আমি যেতে পারি তা তুমি কল্পনাও করতে পারবে না, বুঝলে? চোরের উপর বাটপাড়ি, গোয়েন্দার উপর সন্দেহ। ব্যাপারটা অবশ্য মন্দ না। আচ্ছা। মহিমচন্দ্র মনে মনে ঠিক করেই ফেলেছিল যে ডিটেকটিভ লাইনে সে সকলের সেরা হবে, এ কাজে সে খুব নাম করবে। কিন্তু সেটা তো এমনি এমনি হয় না। হাতের কাছে অপরাধ আর গোয়েন্দা সংক্রান্ত যত কিছু লেখালেখি গল্প ছিল, সেসবের কোনোটাই আর পড়তে বাকি রাখল না সে। কিন্তু ওগুলো পড়ে তার মনের মধ্যে ক্রমেই অসন্তোষ আর অস্থিরতা বাড়তে লাগলো। দিনকাল কি পড়ল হে! দুনিয়ায় সাচ্চা অপরাধী বলে আর কেউ নেই, যাকে ধরে বেশ একটু গর্ব অনুভব করা যায়। তেমন দাগি আসামি কোথাও কেউ নেই। স্যার, মহিমচন্দ্রের ইজ্জত বলে আর কিছু রইল না। কে? ও কানাই। স্যার, স্যার কার সাথে কথা বলছেন? এখানে তো আর কেউ নেই। তা দরজায় টোকা মেরে আসতে হতো নাকি? স্যার দিয়েছি স্যার, দরজার গায়ে প্রায় তবলা বাজিয়ে ফেলেছি, তবু আপনার কোনো উত্তর পাইনি। এদিকে একটা এত গুরুতর কেস, তাই জন্য স্যার অপেক্ষা না করে ঢুকে পড়লাম। গুরুতর? কি হয়েছে? খুন, রাহাজানি, অপহরণ? না না স্যার, ততটা না। আসলে একটা জুয়া চুরি স্যার। আপনি সেদিন বলছিলেন না। জোচ্চোর? বোগাস। তা কোথায় এসে? স্যার তাকেই তো খুঁজতে হবে। আপনি আজ দুপুরবেলা যাবেন বলেছিলেন, তাই জন্য তো এলাম। ও হ্যাঁ হ্যাঁ, আমি আসলে একটা বড় সড়ো কোনো মিস্ট্রির অপেক্ষা করছিলাম। যাই হোক, চলো চলো বেরোনো যাক। হ্যাঁ স্যার। অ্যাসিস্ট্যান্ট কাম কনস্টেবল কানাইলালকে সঙ্গে নিয়ে জুয়া চোর ধরতে বেরোলো ডিটেকটিভ মহিমচন্দ্র। খবরটা আগে থেকেই ছিল। বড়বাজারের একটা তোষ্য গলিতে শাড়ির দোকানের ইয়া বড় একখানা গাঁঠরির আড়ালে লুকিয়ে জুয়ার আসর বসেছিল। ওই দোকানের সরু দরজাটা গার্ড করে কানাইলাল দাঁড়ালো, আর ধূপ ধাপ পা ফেলে মহিম একেবারে সেই জুয়ার আড্ডায় গিয়ে লাফিয়ে পড়ল। ব্যাপারটা এতটাই আচমকা ঘটে গেল যে কারুর কাছেই আর পালিয়ে যাওয়ার রাস্তা রইল না। সেই মারোয়ারি জুয়াচোরের দলটার বাকিগুলো ছিঁচকে এ লাইনে একেবারে নতুন। পালের গোদাটাকেই বিনা বাধায় তুলে এনে লকআপে ভরতে ভরতে মহিম বলল, ধুর বেটা, তুই হলি অপরাধী কুলের কলঙ্ক। আরে পরের সর্বনাশ করা এ কি এত সোজা রে? ও সব গুণী মানুষের কাজ। হ্যাঁ হ্যাঁ স্যার। কি বলছি, তোর মতন এমন একটা আনাড়ি জোচ্চোরের সাধু বা তপস্বী হওয়া উচিত ছিল। তোদের ধরতে তো একটা হাবিলদারি যথেষ্ট। চলো এ কানাই, একটু বেরোনো যাক। মনটা একেবারে তেতো হয়ে গেল হে। হ্যাঁ স্যার। আচ্ছা স্যার, একটা কথা জিজ্ঞেস করব। আপনি ওই লোকটাকে আরো বড় কিছু করার বুদ্ধি দিচ্ছিলেন, পুলিশ হয়ে আপনি অপরাধ বাড়ানোর কথা বলছেন স্যার। কি বললাম আর কি বুঝলে? শোনো, ওকে আমি শিল্পী হওয়ার বুদ্ধি দিচ্ছি কানাই। এত ছিঁচকে ধরে ধরে আমার মান ইজ্জত সব খোয়া যাচ্ছে, বুদ্ধিতে ধুলো জমছে। সামান্য একটা চোর ধরে কে? দাঁড়াও তো, ওই 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 লোকটাকে দেখছো? হ্যাঁ কে? ও হ্যাঁ হ্যাঁ স্যার, উনি তো। স্যার স্যার স্যার
যা। কানাইকে আর কিচ্ছু বলার সুযোগ না দিয়েই মহিম পা বাড়ালো উল্টো দিকের ফুটপাতে যাবার জন্য। একজন রোগাটে লোক, খয়াটে চেহারার, কাঁধে একটা ঝোলা, পরনে হাফাতা পাঞ্জাবি আর ধুতি, মহিমচন্দ্র আর কানাইলালের উল্টো দিকের ফুটপাত দিয়ে যাচ্ছিল। বড় বেশি ইতিউতি নজর তার। এত ঘন ঘন এদিক ওদিক তাকানোর মানে কি? মহিমের মনে হলো লোকটা কি কাউকে এড়িয়ে যেতে চাইছে, নাকি কারোর থেকে পালাতে চাইছে সে। আর তাকানোটাও কেমন যেন সন্দেহজনক। লোকটাকে তো এ তল্লাটে সে আগে দেখেনি কখনো। তবে এমন আচমকা সে এলোই বা কোথা থেকে? কোনো বাড়ি টাড়ি কিংবা গাছের আড়ালে লুকিয়েছিল না তো? হতেও পারে, হয়তো এতক্ষণ ধরে সুযোগ খুঁজছিল, আর এবার সুযোগ পেয়ে মরিয়া হয়ে পালাতে চাইছে নির্ঘাত। না, মহিম একে কিছুতেই হাতের বাইরে যেতে দিতে পারে না। পা চালিয়ে রাস্তার ওপারে গিয়ে এবার তার পিছন পিছনই এগোতে লাগলো মহিমচন্দ্র। বড় বড় পা ফেলে মিনিট দুয়েকের মধ্যেই তাকে ধরে ফেলল মহিম। পিছন থেকে লোকটির কাঁধে হাত দিতেই প্রবল চমকে লোকটি একবার ফিরে তাকালো। মহিম বলল, কি মশাই, চিনতে পারছেন? তারপর কি খবর? সব ভালো তো? আপনাকে তো ঠিক চিনলাম না। আপনি বিশ্বেশ্বর চাটুর্য তো? বিশ্বেশ্বর? আগে আগে না তো। আপনার আপনার ভুল হয়েছে কোথাও। আমি হরিহর সমাজপতি, ওই দীনবন্ধু পাঠাগারের অঙ্কের শিক্ষক। ও হো হো হো, সত্যি ভুল হয়ে গেছে। আসলে বিশ্বেশ্বর বাবুকেও ঠিক আপনারই মতন দেখতে। ও আচ্ছা। আর মাত্র ওই একদিনের আলাপ তো। যাক, ছাড়ুন। তা আপনি কি এদিক ওদিক তাকিয়ে কাউকে খুঁজছেন? হ্যাঁ, খুঁজছি বটে। আসলে অঙ্ক ক্লাসের ভয় ছেলেগুলো স্কুল পালিয়ে কে কোথায় বসে থাকে কে জানে, সেইটাই খুঁজে দেখি আর কি। আর দেখতে পেলে ওগুলোকে সব কটাকে কান ধরে স্কুলে ফিরিয়ে নিয়ে যাই আর কি। না, এরপর আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায়নি মহিম। কোনো রকমে কিছু একটা বলে মানে মানে সরে পড়েছে। একটু দূরে একটা গাছের নিচে দাঁড়িয়েছিল কানাইলাল। মহিম এসে তাকে জিজ্ঞাসা করল, ওই লোকটাকে তুমি চেনো? হ্যাঁ স্যার, দীনবন্ধু পাঠাগার স্কুলটার সামনে ওকে তো অনেকবার দেখেছি। তাহলে বলনি কেন আগে? এ তো আমি তো আপনাকে বলতে গেলাম, কিন্তু আপনি তো তার আগেই। কিন্তু কেন স্যার, ও কি কিছু করেছে? না, তেমন কিছু করেনি। চলো চলো, দেরি হয়ে যাচ্ছে। ব্যাপারটা যে কি হলো কিছুই বুঝলো না কানাইলাল। এখন কোথায় বা যেতে হবে আর কেনই বা দেরি হচ্ছে তাও সে জানে না। তবে কানাই এ কথা জানে যে হাবিলদার হয়ে অফিসারকে সবসময় ঘাঁটাতে নেই। তাই মহিমের পিছন পিছন চুপচাপ হাঁটতে লাগলো সে। আর মহিম মনে মনে ভাবতে লাগলো যে এদেশের অপরাধীরা আসলে খুবই ভীতু আর নির্বোধ। তাদের অপরাধগুলোরও কোনো গুণগত মান নেই। সেগুলো বোঝা বা ধরাটা মোটেও খুব দুর্বোধ্য বা কঠিন কিছু নয়। তার মনে হলো আসলে দেশের খুনিরা খুন করার পরে নিজেরাই ভেতরে ভেতরে এতটা উত্তেজিত হয়ে যায় যে সেই উৎকট উত্তেজনা কোনো মতেই সামলাতে পারে না। ফলে নিজেদের পাতা জালে নিজেরাই এসে জড়িয়ে পড়ে। আর সেই জাল কেটে বেরোনোর মতো বুদ্ধি বা কূট কৌশল কিছুই তারা জানে না। তাহলে নিজের ক্ষুরোধার বুদ্ধি মহিম যে ঠিক কোথায় লাগাবে সেটাই সে ভেবে পায় না। মনের জ্বালায় অস্থির হয়ে ওঠে সে। এমন নির্জীব ডিটেকটিভের কাজে সে আনন্দও পায় না, আবার গর্বও অনুভব করে না। কিন্তু এ কাজ ছেড়ে সে থাকতেও পারে না। তাই মনের খিদে তার বাড়তেই থাকে, আর
সে জ্বালায় ক্রমাগত অস্থির অধৈর্য হয়ে ওঠে সে। তবে সেই দীনবন্ধু পাঠাগারের অঙ্কের শিক্ষককে মন থেকে একেবারে তাড়িয়েও দিতে পারে না মহিম। সেদিন সরে এলেও তার মনে হলো লোকটা ঠিক বলল কি না সে ব্যাপারে তার একটু খোঁজ খবর করা দরকার। আর সে খবর নিতে গিয়েই এই শিক্ষকের নিরীহ নির্ঝঞ্ঝাট স্বভাবের প্রতি তার মনে এতটা অশ্রদ্ধা জন্মালো যে তার একাংশ অশ্রদ্ধা বা বিরক্তি কোনো নিতান্ত ঘটিবাটি চোরের প্রতিও তার মনে কখনো জন্মায়নি। দুষ্কর্ম করার মতো এলেম যেন কোনো লোকেরই আর নেই। পড়ে শুনে সবাই শুধু দিগ্গজই হচ্ছে, আর শেষ বয়সে পেনশন ও বাতের ব্যথা নিয়ে ধুঁকে ধুঁকে ফুরিয়ে যাচ্ছে। না, এই দেশে জন্ম নেওয়াটা তার উচিত হয়নি। এইসব নানান কারণেই কয়েকদিন ধরে নিজের ওপর নিজেই খুব বিরক্ত হয়েছিল মহিমচন্দ্র। তবুও রাস্তায় বেরিয়ে লোকেদের মুখ চোখ চাল চলন লক্ষ্য করে ভাবে ভাবে যাদের কিছুমাত্র সন্দেহজনক মনে হতো, বেশিরভাগ ক্ষেত্রেই লুকিয়ে লুকিয়ে গোপনে তাদের অনুসরণ করাও সে ছাড়তে পারল না। তবে বেশিরভাগ ক্ষেত্রেই সেসব লোকেদের নাম ধাম ইতিহাস সব খোঁজ করে শেষে আসল সত্য যখন আবিষ্কার করত সে, তখন তার জীবনে হতাশা ছাড়া আর কিছুই থাকতো না। কারণ সব খবর নেবার পরে বেশিরভাগ ক্ষেত্রেই তারা নিষ্কলঙ্ক ভালো মানুষ বেরোতো। এমনকি তাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবেরা আড়ালেও তাদের সম্বন্ধে কোনো রকম মিথ্যে অপবাদও প্রচার করত না। এমনই এক সন্ধেবেলা এমনই নিরাশ মন নিয়ে বাড়িতেই ফিরছিল সে। হঠাৎই একটা দৃশ্যের দিকে তার চোখটা আটকে গেল। তাদেরই বাড়ি থেকে একটু দূরে একটা গ্যাস পোস্টের নিচে কে একজন যেন সন্দেহজনকভাবে দাঁড়িয়ে আছে। এবার আর তার কিছুতেই ভুল হতে পারে না, কারণ এই লোকটার চালচলন মোটেও সুবিধের নয়। কোনো একটা কিছুর আশায় সে ওই একই জায়গায় বেশ উৎসুকভাবে ঘোরাফেরাও করছিল। কিন্তু কেন, কি চায় সে? তাকে দেখে মহিমচন্দ্রের মনে আর বিন্দুমাত্র দ্বিধা রইল না যে সে নিশ্চয়ই একটা কোনো গোপন দুরভিসন্ধি নিয়েই সেখানে ঘুরে বেড়াচ্ছে। নিজেকে অন্ধকারে আড়ালে রেখে মহিমচন্দ্র এবার সেই লোকটার চেহারাখানা ভালো করে আগে দেখে নিল। লোকটাকে দেখতে বেশ ভালোই, বয়সও অল্প। তার মনে হলো অল্প বয়স, দেখতেও বেশ সুন্দর, দুষ্কর্ম করবার একেবারে উপযুক্ত চেহারা। আসলে এমন একটা সুন্দর মুখের মানুষ যে কোনো কুকর্ম করতে পারে, তাকে চট করে বিশ্বাসও করবে না। ব্যাস, এটাই এদের কাছে সব থেকে বড় অস্ত্র। আসলে এই ধরনের মুখ যাদের, তারা ভালো কাজ করে খুব একটা সুবিধে করতে না পারলেও দুষ্কর্মটা বড় সহজেই করে ফেলতে পারে। তবে সে কাজে কতটা সফল হবে তা বলা মুশকিল। দেখি কি হয়। নিজের মনে মনে বেশ কিছু অঙ্ক কষে ফেলল মহিমচন্দ্র। অনেক দিন পর তার মনটা যেন আজ বেশ হালকা লাগছে। এই ছেলেটা যেন তার এমন সুশ্রী চেহারাটাকে সঠিক কাজে লাগাতে পারে। মনে মনে সেই ইচ্ছেটাও প্রকাশ করে ফেলল মহিম, কারণ তাহলেই তার হাতে একটা ভালো কাজ আসবে। বাকিটা এবার সেই ছেলেটার হাতে। অন্ধকারে আর তার দাঁড়িয়ে থাকার কোনো মানে হয় না। অন্ধকার ফুঁড়ে হঠাৎ সেই ছেলেটার পিছনে এসে দাঁড়ালো মহিম। ছেলেটার পিঠে আলতো করে একটা চাপড় দিয়ে জিজ্ঞাসা করল সে, এই যে ভাই, ভালো আছেন তো? এটা মহিমের পুরনো কৌশল। সন্দেহভাজন কোনো অচেনা মানুষকে চমকে দেওয়ার জন্য এর চেয়ে ভালো রাস্তা আর নেই। আচমকা সেখানে দ্বিতীয় ব্যক্তির উপস্থিতিতে ছেলেটা এবার দারুণ চমকে উঠল।
মহিম দেখল যে তার মুখখানা একেবারে ফ্যাকাশে হয়ে গেছে। তাহলে সে যা অনুমান করেছিল ছেলেটা তেমনই বটে। মহিমচন্দ্রের চোখকে ফাঁকি দেওয়া কি এতই সহজ? ছেলেটাকে দেখে অবশ্য প্রকাশ্যে সে নিজেকে সামলে নিয়ে বলল, মাফ করবেন, আমার ভুল হয়েছে। আসলে আপনাকে দেখে আমি অন্য কাউকে ভেবেছিলাম। মুখে কথা বলল বটে, কিন্তু মনে মনে মহিম জানে যে সে ভুল করেনি। সে যা ভেবেছিল ছেলেটা আসলে ঠিক তেমনই, তবে এখনো বড্ড কাঁচা আছে। নিজের শরীরের ওপরে তার আরও কিছুটা দখল থাকা জরুরি ছিল। মহিমের মনে মনে একটু বিরক্তি ধরল। অপরাধীদের মধ্যেও শ্রেষ্ঠ ভাববে এমন কাউকেই সে দেখতে পেল না এখনো। চোরকে চোর করে তুলতে প্রকৃতি যে কেন এখনো এতটা কৃপণ তা সে বুঝতে পারে না। সেই জায়গাটা থেকে মহিম একটু দূরে সরে গিয়ে দেখল যে ছেলেটা তড়িঘড়ি সেই গ্যাস পোস্টের নিচ থেকে সরে গেল। একটু দূরত্ব রেখে মহিম এবার তার পিছন পিছন চলতে লাগল। ছেলেটা কোথায় যায় সেটা তো তাকে দেখতে হবে। ছেলেটা গোলদিঘির দিকে চলল। সেখানে পুকুরের ধারে ঘাসের ওপরে শটান শুয়ে পড়ল সে। মহিম মনে মনে একটু হেসে ভাবল, ঠিকঠাক প্ল্যান করার একটা ভালো জায়গা বটে। লোকের দেখেও কিছু সন্দেহ করবে না। ঠিক পথেই এগোচ্ছ বাবা। কিন্তু তুমি যে কি ভাবছো সেটা যদি বুঝতে পারতাম। আকাশে সেদিন চাঁদ নেই। সেই কৃষ্ণপক্ষের অন্ধকারের দিকে চেয়ে ছেলেটা মনে মনে যে কি ভাবছিল দূরে দাঁড়িয়ে তারই নাগাল পেতে চেষ্টা করল মহিম। সেই অচেনা ছেলেটা যেন তার মনের ভেতরটা একেবারে জুড়ে বসেছে। পুলিশি সূত্র কাজে লাগিয়ে এবার খোঁজ খবর শুরু করল মহিমচন্দ্র। সূত্র মারফত সে যে খবরটা পেল তাতে ছেলেটা আসলে কলেজ পড়ুয়া, নাম মন্মথ। পরীক্ষায় ফেল করে এই গরমের ছুটিতে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে সে। তার মেজবাড়ির বাকি ছাত্ররা সকলে বাড়ি চলে গেছে, একা এই মন্মথই সেখানে রয়ে গেছে। সে ফেল করার কারণে নাকি অন্য কোনো কারণে তা অবশ্য জানা যায়নি। ব্যাস এই খবরটাই যথেষ্ট ছিল মহিমচন্দ্রের জন্য। মন্মথ যে কেন একা একা কলকাতায় পড়ে আছে সে ব্যাপারটা জানার জন্যই এবার উঠে পড়ে লাগলো মহিম। কিন্তু তার জন্য তো মন্মথর কাছাকাছি থাকাটা খুব দরকার। মহিম এবার সেটাই করল। মন্মথ যে মেস বাড়িতে থাকে সেখানেই একটা ঘর ভাড়া নিয়ে সে এসে উঠল। তবে তাতে খুব একটা সুবিধে হলো না। মন্মথ যেদিন তাকে ওই মেসে প্রথম দেখল এমন দৃষ্টিতে তার দিকে তাকালো যেন মহিমের উদ্দেশ্য সে বুঝে ফেলেছে। মহিম অবশ্য মনে মনে খুব খুশি হলো। এমন কোনো অপরাধী চরিত্রই তো সে চেয়েছিল। সমানে সমানে খেলতে না পারলে গোয়েন্দাগিরি কি আর জমে? মন্মথর সঙ্গে এবার ভাব জমাতে চেষ্টা করল মহিমচন্দ্র, কিন্তু না, তাতে বিশেষ সুবিধে হলো না তার। মন্মথ তাকে এড়িয়েই থাকতে চায়। এবার একটা খাসা চাল চালল সে। একদিন সকালে মন্মথর কাছে গিয়ে যেন কত গোপন কথা বলছে এইভাবে মহিম বলল, বুঝলে ভাই, আমি একটা মেয়েকে খুব ভালোবাসি, কিন্তু সে আমার দিকে ফিরেও দেখে না। তার ভালোবাসা না পেলে আমার যে আর কিছুই থাকবে না ভাই। কিন্তু এমন ঘটনা তো হামেশাই ঘটে। এই মজাটা দেখার জন্যই বোধহয় বিধাতা নারী আর পুরুষের মধ্যে প্রভেদ ঘটিয়েছেন। অত শত জানি না ভাই, মেয়েটিকে আমায় পেতেই হবে।
তুমি একটু সাহায্য করতে পারো? পারি, বলো কি করতে হবে আমাকে। শোনো না, বলি কি, তাকে যদি কোনোদিন কোনোভাবে এখানে নিয়ে আসতে পারি তো তুমি তাকে একটু বুঝিয়ে বলবে যে আমি তাকে তার কল্পিত প্রেম নিয়ে অনেক কথা বানিয়ে বানিয়ে মন্মথকে বলল মহিম। তার ধারণা ছিল গোপন প্রেমের কথা বললে কারো সঙ্গে খুব তাড়াতাড়ি ভাবসাব জমে ওঠে, কিন্তু এক্ষেত্রে তেমনটা হলো না। মন্মথ খুব মন দিয়ে মহিমের কথা শুনল বটে, তবে কথা বেশি বলল না। আগের থেকেও যেন আরও বেশি চুপ করে গেল সে। মন্মথের এই গুণটা মহিমের খুব ভালো লাগলো, ছেলেটার প্রতি তার শ্রদ্ধা বেড়ে গেল। মাঝে আরও 2 দিন কেটে গেল। মন্মথ তার প্রেম নিয়ে আর তেমন উৎসাহও দেখালো না। নিজের ঘরের দরজা বন্ধ করেই আজকাল সে দিনের অনেকটা সময় কাটায়। সে যে ঠিক কী করছে তার কোনো হদিশই পেল না মহিম, কিন্তু কিছু যে একটা গোপনীয় কাজ মন্মথ করছে আর তার উদ্দেশ্য পূরণের যে খুব একটা দেরিও নেই, মন্মথর হাবভাব থেকে অন্তত সে ব্যাপারটা স্পষ্ট বুঝতে পেরেছে সে। এর মধ্যেই একটা পুলিশি চাবি দিয়ে তার অনুপস্থিতিতে তারই ঘরে ঢুকে মন্মথর টেবিলের ড্রটা ভালো করে খুঁজে দেখেছে মহিম। সেখানে সন্দেহজনক কিছুই পায়নি সে। কলেজের ক্লাস নোট, একটা দুর্বোধ্য কবিতার খাতা আর খানকতক বাড়ির চিঠি, এর বাইরে আর তেমন কিছুই নেই সে ঘরে। তবে বাড়ির চিঠিগুলো মহিম মন দিয়ে পড়ে। ঘরের ছেলেকে ঘরে ফেরার জন্য অজস্র অনুরোধ রয়েছে সেসব চিঠিতে। মন্মথ সেই চিঠিগুলো সব জমিয়ে রেখে দেয়, কিন্তু বাড়ি সে ফেরে না। কেন? এতগুলো চিঠির পরেও সে বাড়িতে ফেরে না কেন? এইবার মহিমের বেশ ভালো রকম একটা খটকা লাগলো। সে ভাবতে লাগলো, কিছু তো একটা ব্যাপার আছে, নইলে ছেলেটা বাড়ি যাওয়ার ব্যাপারে একেবারেই উচ্চবাচ্য করে না কেন? বাড়ি যাওয়ার কথাটা এড়িয়ে যায় কেন এমনভাবে? বাড়ির সঙ্গে কোনো গণ্ডগোল? তাহলে তো তাকে ফেরার জন্য বাড়ির লোকে অমন চিঠি লিখত না। তবে 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 কি হতে পারে? ব্যাপারটা কিন্তু বেশ সন্দেহজনক। যতই চোখে চশমা এঁটে ভালো মানুষের মতো কলেজে পড়ুক না কেন, এ বেটা এত নিরীহ গোছের ছাত্র মোটেও নয়। তবে একটা কথা ঠিক, যে এই ছেলেটা যে গোপন কাজটা করার জন্য তলে তলে ফোন দিয়ে আঁটছে, সেটা এর পোশাক আশাক আচার ব্যবহার সব থেকে মোটামুটি একটা আন্দাজ তো করাই যায়। কারণ কোনো মতেই সে কোনো চিহ্ন রেখে যেতে চায় না, এবং এই কারণে বড় সাবধানে পা ফেলে। বেশ বেশ, এমন শিয়ানে শিয়ানে না হলে টক্কর কি আর জমে? এর চেয়ে ডাকাতের মতো ভয়ানক গোছের হাবভাব দেখালে তো সবটাই মাটি হয়ে যেত, আগে থেকেই সবাই সবটা বুঝে যেত। কিন্তু এখানে সেটা হচ্ছে না কিছুতেই, এটাই তো চাই। মহিম বুঝল শুধু কথায় আর কিছু হবে না। তার নতুন প্রেমিকাকে মন্মথর সামনে সে একদিন এনে হাজির করল। এরপর বাইরে প্রেমিকা বটে, ভেতরে সে পুরোদস্তুর পুলিশের কর্মচারী, নাম হরিমতি। মন্মথর সামনে হরিমতিকে এনে মহিম বলল যে এই মেয়েটিকেই সে ভালোবাসে, কিন্তু তার পোড়া কপাল, এমন চাঁদের মতো প্রেয়সী তার দিকে ফিরেও চায় না। মেয়েটাকে দেখে মন্মথ যে ঠিক কি ভাবল তা অবশ্য বোঝা গেল না। তবে নিজের কপালের দোষ আর প্রেমের তাড়নার প্রমাণ দিতে মহিম এবার মন্মথর সঙ্গী হয়ে সেই গোলদিঘির ধারে গিয়ে তার সঙ্গে বসে থাকে। এমনকি
প্রেম আর চাঁদ নিয়ে যত মাখো মাখো কবিতা আছে, মন্মথকে শুনিয়ে শুনিয়ে নিজের মনে সেসব একের পর এক আবৃত্তিও করতে থাকে। যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। এদিকে হরিমতিও কম যায় না। ডিটেকটিভ সাহেবের শিখিয়ে দেওয়া কথাগুলো অত্যন্ত দক্ষ অভিনেত্রীর ঢঙে ফুটিয়ে তোলে সে। মহিম নয়, তার যে মন্মথকেই পছন্দ, আকারে ইঙ্গিতে সে কথাও প্রকাশ করতে বাকি রাখে না হরিমতি। কিন্তু আশ্চর্য মানুষ এই মন্মথ, তার যেন কিছুতেই রুচি নেই। সুন্দরী মহিলা কিংবা রগরগে প্রেমালাপ, কোনো কিছুই তাকে টলাতে পারে না। সে সেই একই রকম নির্লিপ্ত, কিছুতেই তার যায় আসে না। তবে সে যে গোটা ব্যাপারটা বেশ কৌতূহলী চোখে দেখতে থাকে, সেটা কিন্তু মহিমের চোখ এড়ায় না। মহিমের হঠাৎ মনে হয়, আচ্ছা, আমার আর হরিমতির এই মিথ্যে প্রেমের কারবারটাকে সে কোনোভাবে নিজের উদ্দেশ্য পূরণের হাতিয়ার করে ফেলছে না তো? মানে আমরা যখন নিজেদের আবেগ নিয়ে ব্যস্ত, তার আড়ালে সে নিজের সেই গোপন কাজটা গুছিয়ে নিচ্ছে না তো? মহিমের এবার ঘোর সন্দেহ হলো। এমনটা হওয়া মোটেও বিচিত্র নয়। আর সেদিনই কি একটা কারণে মন্মথর ঘরে ঢুকেছিল মহিম। মন্মথ, ও ভাই মন্মথ, ঘরে আছো নাকি? যা, ঘর খুলে রেখে ছেলেটা গেল কই? দূরে কোথাও গেলে তো বলে যায়, তাহলে বোধহয় কাছেই কোথাও। ওগুলো আবার কি? মেঝের উপর এতগুলো কাগজ কুচি, কিন্তু ছেলেটা তো এতটা নোংরা নয়। একটা কাগজ এভাবে কুচি করে ছিঁড়লই বা কেন? কি আছে ওতে, একটু দেখি তো। মেঝের ওপর ঝুঁকে পড়ে কুচনো কাগজগুলো তুলল মহিম। কাগজটায় যে কিছু একটা লেখা ছিল সেটা বেশ স্পষ্ট করে বুঝতে পারল সে। কিন্তু কি লেখা ছিল? কুচিগুলোকে পাশাপাশি জোড়া দিয়ে মহিম একটা লাইন উদ্ধার করতে পারল। কি? আজ সন্ধে 7টার সময় গোপনে গোপনে তোমার বাসা। আজ সন্ধে 7টার সময় গোপনে তোমার বাসায়। ব্যাস, এটুকু লেখাই সে পেল। আতিপাতি করে খুঁজেও আর কোনো কাগজের কুচি তার চোখে পড়ল না। এ কথাটা লিখেছে কে? কেনই বা কাগজটাকে ছিঁড়ে ফেলল মন্মথ? না, এসবের কোনো উত্তর আপাতত তার কাছে নেই। কিন্তু প্রত্নতাত্ত্বিকেরা আচমকা কোনো প্রাচীন নিদর্শন খুঁজে পেলে যতটা আনন্দ পায়, এই কাগজকুচিগুলো পেয়ে অনেকটা সেরকম আনন্দই পেল মহিম। তার সন্দেহ এবার সত্যি প্রমাণিত হয়েছে। কেউ খুব গোপনে এখানে আসবে তাহলে। হঠাৎ বিদ্যুৎ চমকের মতো মহিমের মনে পড়ল, আরে আজই তো রাত 10টার সময় হরিমতিরও এ বাড়িতে আসার কথা। তাহলে তার গোপন অভিসন্ধি সারতে এই দিনটাকেই বেছে নিয়েছে মন্মথ। খাসা মাথা বটে তার। বাইরের লোকজন ভাবছে মন্মথ বুঝি তার নতুন বন্ধুদের নিয়ে ব্যস্ত, আর তাদের সেই ভাবনার আড়াল টেনে কেমন নিজের কাজটা গুছিয়ে চলেছে ছোকরা, সে খবর কেউ জানে না। বাহ বাহ ছোকরা, বাহ, তুমি জীবনে উন্নতি করবে অনেক। মনে মনে আবারও মন্মথর তারিফ না করে পারল না মহিম। এমন সময় বাইরের সিঁড়িতে মন্মথর জুতোর শব্দ শোনা যেতেই তাড়াতাড়ি সে ঘর থেকে বেরিয়ে তার নিজের ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ালো মহিম। তারপর মন্মথকে দেখে বলল, এই যে মন্মথ, ছিলে না বুঝি? বাইরে গেছিলে? হ্যাঁ, ওই একটু। কেন, কিছু বলবে? না, তেমন কিছু নয়। ওই যে বড় রাস্তায় নতুন হোটেলটা খুলেছে না, হ্যাঁ, বেশ ভিড় হচ্ছে সেখানে।
শুনেছিলাম ওদের খাবারগুলো নাকি দুর্দান্ত, তাই ভাবছিলাম আজ তুমি আর আমি ওই হোটেলটায় খেতে গেলে কেমন হয়। কখন? এই তো ধরো না সন্ধে 7টা নাগাদ যাই, চলো। আর হ্যাঁ, আজ কিন্তু আমি তোমাকে খাওয়াবো। না, আজ থাক। এ কি, থাকবে কেন? চলো না, আজ তো তেমন কোনো কাজ নেই। না মানে আজ থাক, আজ আমার সত্যিই হবে না। কেন, কোথাও যাবে বুঝি? না যাব না। বলছিলাম কি, আসলে আজ আমার পেটের অবস্থাটা খুব একটা ভালো নয়, বাইরে খাওয়াটা উচিত হবে না। তুমি যাও না, খেয়ে শোনা হয়। না, গেলে দুজনে যেতাম। থাক, অন্যদিন হবে না হয়। আচ্ছা। ও হ্যাঁ, আজ 10টার সময় হরিমতি আসবে, মনে আছে তো? আমি বরং সন্ধেবেলা ওকে আনতে যাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, সেই ভালো। মহিম এবার মনে মনে হাসল। তার মহেন্দ্রক্ষণের আর বিশেষ দেরি নেই। এদিকে সন্ধে পেরিয়ে ঘড়ির কাঁটা ক্রমশ এগিয়ে চলল। মহিম মন্মথর ঘরে বসে সেই যে গল্প জুড়েছে তার আর ওঠার কোনো নাম নেই। আজ মহিমের সঙ্গে কোনো রকম তর্কাতর্কিতে যায়নি মন্মথ। তার সব কথাতেই সায় দিয়ে যাচ্ছে সে। যত তাড়াতাড়ি এই প্রসঙ্গটা শেষ হয় সে যেন বাঁচে। কিন্তু ঘড়ির কাঁটা 7টার কাছে এসে পৌঁছলেও মহিমের ওঠার কোনো লক্ষণ নেই। তখন বাধ্য হয়ে খানিকটা তাড়া দেখিয়েই মন্মথ বলে ওঠে, কই হে, সন্ধে 7টা তো বাজতে চললো, হরিমতিকে আনতে যাবে না? ওহো, তাই তো, দেখেছো, খেয়ালই করিনি। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ, তাহলে রাতের খাওয়া টাওয়াগুলো গুছিয়ে রেখো। হ্যাঁ 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 হ্যাঁ, আমি সব করে রাখবো, তুমি ভেবো না। তুমি এখন এগিয়ে পড়ো তো, সাবধানে যাও। নিজের মনে হাসতে হাসতে বেরিয়ে পড়ল মহিম। মন্মথ তাকে এখন তাড়াতে পারলে বাঁচে। ঘড়ি ধরে সন্ধে 7টায় তার ঘরে সেই গুপ্ত অতিথি আসছে কিনা, আর একটু দেরি হলেই ব্যাপারটা পুরো ভেস্তে যেত। মহিম অবশ্য চলে গেল না, বরং বাড়ির পিছন দিকের অন্ধকার মতো একটা জায়গায় সরে গিয়ে দাঁড়িয়ে রইল। সন্ধে হয়ে গেছে আগেই, রাস্তার গ্যাসবাতিগুলোও জ্বলে উঠেছে। এমন সময় কয়েকজন উড়ে বেহারার কাঁধে চেপে মেসবাড়ির দরজা ঘেঁষে একটা পালকি এসে দাঁড়াল। পালকির বন্ধ দরজার ভেতরে যে কে বসে আছে বাইরে থেকে তা বোঝা অসম্ভব, কিন্তু যে বসে আছে তাকে ধরার জন্যই তো এতদিন ধরে গোয়েন্দাগিরি করে এসেছে মহিম। তাতে কোনো ভুল নেই। ডিটেকটিভ মহিমচন্দ্র এবার নিজেকে আর ধরে রাখতে পারল না। পায়চারি করে আরও কিছুটা সময় সেখানেই কাটিয়ে সিঁড়ি দিয়ে সোজা ওপরে উঠে গেল সে। সিঁড়ির সামনের ঘরটাতেই সিঁড়ির দিকে মুখ করে মন্মথ বসেছিল, আর তার মুখোমুখি অন্যদিকে বসেছিল একজন নারী। ঘোমটায় তার মুখ ঢাকা, দূর থেকে তাকে চেনারও উপায় নেই। সিঁড়ি দিয়ে ওপরতলায় উঠতেই মন্মথর সঙ্গে মহিমের চোখাচোখি হলো। মহিমও আর দেরি না করে ঘরে ঢুকে পড়ে বলল, এই বলছি যে আমার ঘড়িটা ফেলে গিয়েছিলাম, সেটাই নিতে এলাম। হ্যাঁ, তাহলে আরে ইনি কি? না মানে মন্মথ, তোমার মুখটা অমন শুকনো দেখাচ্ছে কেন? কিছু হয়েছে মন্মথ? না না, শরীর খারাপ লাগছে? জল খাবে? আরে জলের গ্লাসটা তো এইখানেই থাকে। আরে সর্বাঙ্গ মোড়া ইনি আবার কে? এনাকে দেখেই কি তুমি? শুনছেন, আপনি কে? মন্মথর আপনি কে হন? হাতে নাতে চোর ধরে ভেতরে ভেতরে ডিটেকটিভ মহিমচন্দ্র তখন আনন্দে ফেটে পড়ছে। এবার শুধু পর্দা ওঠার অপেক্ষা, মানে ঘুমটা সরাতে যতটুকু দেরি। মহিমের হাঁক ডাকে অবশেষে সেই নারী তার ঘুমটা তুলল, আর তাকে দেখেই মহিমের সমস্ত উত্তেজনা
বিস্ময়ে বদলে গেল। কি তুমি তুমি এখানে? হরিমতিকে? হ্যাঁ, কি হলো, হরিমতিকে আনলে না? তুমি তুমি এসব এখানে? বাড়ি চলো। হ্যাঁ, ঠিকই বুঝেছেন, সেই নারী আসলে মহিমচন্দ্রেরই স্ত্রী। মন্মথর ডাকে লুকিয়ে সেই ঘরে আসা ছাড়া তার আর কোনো উপায় ছিল না। কেন ছিল না সে কথা জানার জন্য মহিমও তখন ব্যাকুল হয়ে উঠেছিল, কিন্তু সেখানে আর কথা না বাড়িয়ে স্ত্রীর সঙ্গে সে বাড়ি ফিরে গেল। এটুকু সে বুঝল যে বাড়ি গিয়ে জবাব চাইবার আগে আজ তাকে নিজেকে জবাবদিহি করতে হবে। এবার বলো, হরিমতি কে? আরে সে আমাদের ডিপার্টমেন্টের এক কর্মচারী। ও তাই? আরে হ্যাঁ, সত্যি বলছি। কিন্তু তার কথা তুমি জানলে কি করে? আমায় মন্মথ জানিয়েছে। মন্মথ? তাকে তুমি চিনলে কি করে? এই নাও এই চিঠিটা পড়ো। দেখি। সুচরিতাসু, হতভাগ্য মন্মথর কথা তুমি বোধহয় এতদিনে ভুলেই গেছ। ছোটবেলায় যখন মামার বাড়ি যেতাম, তখন তোমাদের বাড়িতে গিয়ে তোমার সঙ্গে কত খেলাধুলা করেছি। আমাদের সে খেলাঘর এবং সে খেলার সম্পর্ক কবেই ভেঙে গেছে। তুমি জানো কিনা বলতে পারি না, একসময় ধৈর্যের বাঁধ ভেঙে এবং লজ্জার মাথা খেয়ে তোমার সঙ্গে আমার বিয়ের চেষ্টাও করেছিলাম, কিন্তু আমাদের বয়স প্রায় এক বলে দুপক্ষের কর্তারা কিছুতেই রাজি হলেন না। মন্মথর চিঠি তোমাকে। আগে পুরোটা পড়ো। পড়ছি। তারপর তোমার বিয়ে হয়ে গেলে 4-5 বছর তোমার আর কোনো সন্ধান পাইনি। আজ 5 মাস হলো তোমার স্বামী কলকাতা পুলিশের কাজ নিয়ে শহরে বদলি হয়েছেন। খবর পেয়ে আমি অনেক খুঁজে পেতে তোমাদের বাড়ির ঠিকানাটা উদ্ধার করেছি। তোমার সঙ্গে দেখা করার মতো কোনো স্পর্ধা আমার নেই, এবং অন্তর্যামী জানেন তোমার সুখের সংসারে কোনো উপদ্রব ঘটাতেও আমি চাইনি। প্রতিদিন সন্ধ্যের সময় তোমাদের বাড়ির সামনে একটি গ্যাস বাতির পোস্টের নিচে আমি চাতকের মতো দাঁড়িয়ে থাকি। তুমি ঠিক সন্ধ্যে 7টার সময় একটি জ্বলন্ত কেরোসিন ল্যাম্প নিয়ে রোজ নিয়ম করে তোমাদের দোতলার দক্ষিণ দিকের ওই ঘরের কাঁচের জানলাটা আছে না, ওটা সামনে এনে রাখো। সেই সময় কয়েক মুহূর্তের জন্য তোমার সেই আলোকিত মুখটা আমি দেখতে পাই। এটাই আমার একমাত্র সুখ বা অপরাধও বলতে পারো। ইতিমধ্যে ঘটনাচক্রে তোমার স্বামীর সঙ্গে আমার আলাপ এবং ক্রমে ঘনিষ্ঠতাও হয়েছে। তার চরিত্র যেমন দেখলাম, তাতে বুঝতে বাকি নেই যে তোমার জীবন সুখের নয়। তোমার প্রতি কোনো রকম সামাজিক অধিকার আমার নেই, কিন্তু যে বিধাতা তোমার দুঃখকে আমার দুঃখে পরিণত করেছেন, তিনি সেই দুঃখমোচনের ভার আমাকেই দিয়েছেন। কাজেই আমার স্পর্ধা মাপ করে শুক্রবার সন্ধেবেলায় ঠিক 7টার সময় গোপনে পালকি করে একবার মিনিট 20 জন্য আমার ঘরে এলে আমি তোমাকে তোমার স্বামী সম্বন্ধে কতগুলো গোপন কথা বলতে চাই। যদি বিশ্বাস না করো বা সহ্য করতে না পারো, তবে কিছু প্রমাণও দেখাতে পারি, এবং সেই সঙ্গে কতগুলো পরামর্শও দিতে চাই। আমি ভগবানকে অন্তরে রেখে আশা করছি, সেই পরামর্শ মতো চললে তুমি একদিন সুখী হতে পারবে। আমার উদ্দেশ্য সম্পূর্ণ নিঃস্বার্থ নয়। ক্ষণকালের জন্য তোমাকে সামনে দেখব, তোমার কথা শুনব, এবং
তোমার উপস্থিতিতে আমার ঘরখানিকে চিরকালের জন্য স্বপ্নময় করে রাখব। এই বাসনাও আমার অন্তরে আছে। যদি আমাকে বিশ্বাস না করো এবং যদি এইটুকু সুখ থেকেও আমাকে বঞ্চিত করতে চাও, তবে সে কথা আমাকে লিখো। আমি তাহলে তোমাকে চিঠিতেই সব কথা খুলে বলবো। যদি চিঠি লেখার মতো ইচ্ছে বা বিশ্বাসটাও না থাকে, তাহলে তাহলে বরং আমার এই চিঠিটা তোমার স্বামীকে দেখিও। তারপরে আমার যা বলার সেটা তাঁকেই বলবো। ও, এই চিঠি পড়েই তুমি ওখানে গিয়েছিলে? আমি বলিনি তোমাকে 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 সন্দেহ করার মতো কোনো কারণ যদি খুঁজে পাই, তাহলে কত দূর যে আমি যেতে পারি তা তুমি কল্পনাও করতে পারবে না। বলো, বলিনি আমি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আর রাগ করতে হবে না। না, ছাড়ো তুমি। আরে, আমি কি সন্দেহ করার মতো কিছু করেছি নাকি? তুমি ছাড়া আমার আর কে আছে বলো তো? ছাড়ো, অনেক হয়েছে। এরপর অবশ্য মান, অভিমান, সন্দেহর পর্ব মিটলে এতদিন পর্যন্ত যা যা ঘটেছে সে সব ঘটনাই প্রকাশ পেল। নিজের স্ত্রীকে সে সমস্ত কথাই খুলে বলল মহিম। ক্ষমাও চাইল অবশ্য। মন্মথকে একদিন তাদের বাড়িতে এরপর নিমন্ত্রণও করে তারা। ছেলেটাকে বেশ ভালো লেগেছিল মহিমের। কিন্তু এরও কিছুদিন পরে একদিন তার ঘরে গিয়ে দেখল সে ঘর ফাঁকা। মন্মথ বাড়ি চলে গেছে। না, আর কখনো তার সঙ্গে দেখা হয়নি মহিমের। তবে হ্যাঁ, এই ঘটনা থেকে একটা জবর শিক্ষা নিয়েছে সে। ডিটেকটিভ মহিমচন্দ্র এখন আর যাকে তাকে সন্দেহ করে না। অবশ্য তার স্ত্রী তাকে এখনও মাঝে মাঝে সন্দেহ করে বই কি, সেটুকু সে কিছুতেই আটকাতে পারে না। বোধহয় চায়ও না, কে জানে। গিন্নি, তাড়াতাড়ি খেতে দাও, বেরোবো তো। ওরে বাবা, আবার এখন আবার কোথায় যাবে? দেখি দেখি যদি সত্যি তেমন কাউকে খুঁজে পাই, আমাকে সন্দেহ করতে যাতে তোমার একটু সুবিধে হয়। আচ্ছা, শুনলেন রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প ডিটেকটিভ। নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন। বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু।